ভাইরাসের প্রকারভেদ, দেখো তোমাদের সাথে মেলে কিনা। তারপরে আমরা নতুন আইটেমে যাব। এখন প্রকারভেদ কি কিভাবে করব? সবার প্রথম করব আকৃতির উপর ভিত্তি করে। হ্যাঁ, এটা করেছি, নানা রকমের আকৃতি আমরা দেখেছি, উদাহরণও পেয়েছি, তাই না? লম্বা, গোলাকার, দণ্ডাকার, নানা রকমের। তারপরে আমরা ভাইরাসের প্রকারভেদ করব পোষক ভেদে, পোষক হোস্টের উপর ভিত্তি করে। হ্যাঁ, আমরা সেখানেও পেয়েছিলাম কি কি? আমরা পেয়েছি উদ্ভিদ ভাইরাস, আমরা পেয়েছি প্রাণী ভাইরাস, আমরা পেয়েছি ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, মাইকোফাজ, তাই না? এরকম কোন ভাইরাস কোন জীবের ভিতরে বাস করে তার উপর ভিত্তি করে আমরা ভাইরাসের প্রকারভেদ করেছি। ঠিক আছে, তারপরে আমরা কি পড়লাম? নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে। রেকর্ড করছি তোফা, তুমি মেসেজ দিচ্ছ তার আগে রেকর্ড শুরু করেছি। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে আমরা ভাইরাসের প্রকারভেদ করতে চেয়েছিলাম। সেখানে আমরা ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস দুইটা প্রকারভেদ করেছি, তাদের উদাহরণ দিয়েছি, আবার কিছু ব্যতিক্রম পেয়েছি। হ্যাঁ, সেগুলো আমরা উদাহরণ দিয়েছি। সমস্যা হয় আমার, শুধু বেরোয় যায় একটু পর পর। আচ্ছা, রেকর্ড করতেছি, রেকর্ড গ্রুপে দিয়ে দেবো না? হ্যাঁ, ঠিক আছে। তো সেই আমি নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে আমরা প্রকারভেদ কিন্তু করেছি। তারপরে আরেকটা ক্যাটাগরিতে আমরা করতে চাইছিলাম প্রকারভেদ, সেটা হচ্ছে বহিস্থ আবরণের উপর ভিত্তি করে, তাই না? বহিস্থ আবরণ মানে দেহের বাইরে ক্যাপসিড তো থাকবেই, এছাড়াও যদি অতিরিক্ত একটা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হয় এনভেলপ, সেই আবরণ আছে কি নাই, ক্যাপসিডের বাইরেও একটা অতিরিক্ত আবরণ যেটাকে এনভেলপ বলে, সেই আবরণ আছে কি নাই তার উপর ভিত্তি করে আমরা ভাইরাসকে দুইটা প্রকারভেদ করতে চাই। একটা হচ্ছে নেকেড ভাইরাস, যাদের আবরণ থাকে না, আর একটা হচ্ছে আবরণ যুক্ত বা এনভেলপড ভাইরাস। এই দুইটা আমাদের হয়েছে কিনা একটু কাইন্ডলি বলো। জি স্যার, হয়েছে। হ্যাঁ, উদাহরণ সহ হয়েছে। এবার আমরা আরেকটা ক্যাটাগরি একটুখানি আছে, এটা শেষ করলেই হয়ে যায়। সেটা হচ্ছে জনন প্রকৃতি অনুসারে, জনন প্রকৃতি ভেদে আমরা ভাইরাসের প্রকারভেদ করবো। এটা হবে নাম্বার ও, সবার লাস্টেরটা। তাহলে এটা একটুখানি লিখবো, তারপরে আমরা অন্য একটা আইটেমে চলে যাব। তাহলে লেখো, ও নাম্বার দিয়ে লেখো জনন প্রকৃতি ভেদে। জি বলো। স্যার, ভাইরাস নাম শব্দটি প্রবর্তন করা আর ভাইরাস নামটি প্রবর্তন করা কি ভিন্ন কথা? তা তো হওয়ার কথা না। স্যার, আমরা তো জানি যে লুই পাস্তুর যে এই ভাইরাস শব্দটি প্রবর্তন করেন, কিন্তু স্যার বইতে লেখা আছে একটা লাইন যে নেদারল্যান্ডের বিজ্ঞানী তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বলে উল্লেখ করেন এবং এটি হচ্ছে সর্বপ্রথম আবিষ্কৃত ভাইরাস। তিনি প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন। তাহলে না না, ওই শেষের কথাটা ঠিক হয় নাই। ভাইরাস নামটি প্রবর্তন করেছেন লুই পাস্তুর, এটাই ঠিক আছে। তারপরে তুমি যেটা বলছো ওই যে অ্যাডলফ মেয়ার, অ্যাডলফ মেয়ারের কথা আছে না বইতে? নেদারল্যান্ডের বিজ্ঞানী ভিজারিংস নাকি ভেজারিঙ্ক, নেদারল্যান্ডের বিজ্ঞানী ভেজারিঙ্ক। আচ্ছা দাঁড়াও, এখানে এডওয়ার্ড জেনার গেল, নেদারল্যান্ডের বিজ্ঞানী অ্যাডলফ মেয়ার, সে বলেছে একটা কথা, বিজারিঙ্ক, বিজারিঙ্ক, হ্যাঁ পেয়েছি। নেদারল্যান্ডের বিজ্ঞানী বিজারিঙ্ক তামাকের মোজাইক রোগের ভাইরাসকে টোবাকো মোজাইক ভাইরাস বা টিএমভি হিসেবে উল্লেখ করেন। তিনি প্রথম ভাইরাস নামটি প্রবর্তন করেন না, এই কথাটা মেনে নিলাম না, কারণ ভাইরাস নামটি প্রথম ব্যবহার করেছেন কে? বিজ্ঞানী লুই পাস্তুর, এটাই ঠিক আছে। লুই পাস্তুর, এটাই ঠিক আছে। আর ওই যে বিজারিঙ্ক, শোনো, বিজারিঙ্ক, বিজারিঙ্ক ওই যে তামাক গাছের, আরে এখন তো কথা বলতে গেলে মুশকিল। আর বিজারিং যে তামাক গাছের মোজাইক, হ্যাঁ স্যার আমি ক্লাসে তো, হ্যাঁ বলেন তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, সেটা অসুবিধা নাই, সেটা পরে আনা যাবে না, এটা আনতে থাকুক। আর ওই পাথর 150 ফুট বলে দিছি, পাথর 150 ফুট লাগবে। ঠিক আছে, আচ্ছা। তো এখন ওইটা ঠিক আছে যে বিজ্ঞানী বিজারিং তিনি যে, এখন শোনো এখানে একটা কথা আছে,
লুই পাস্তর ভাইরাস শব্দটা ব্যবহার করেছেন, এটা ঠিক আছে। আর বিজারিং করেছে কি, তামাক গাছের যে একটা রোগ হয়, ছোপ ছোপ দাগযুক্ত রোগ, যেটাকে মোজাইক রোগ বলা হয়, ওইটা যে একটা ভাইরাসের জন্য হয়েছে, এই কথাটা বলেছে বিজারিং। কথা বুঝতে পারছো? ভাইরাস শব্দটা জি স্যার। প্রবর্তন করেছেন লুই পাস্তর, এটা ঠিক আছে। আর তামাক গাছের যে মোজাইক রোগটা, এই রোগটা যে ভাইরাসের জন্য হয়েছে, এই কথাটা উল্লেখ করেছেন বিজ্ঞানী বিজারিং। এবং টিএমভি নামটা তিনি প্রথম প্রবর্তন করেছেন। আমি কি বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার। তামাকের মোজাইক রোগ ভাইরাসের জন্য হয়, সেই ভাইরাসটার নাম টিএমভি, এই নামটা উনি দিয়েছেন। কিন্তু একটা কথা আছে, এই যে বিজ্ঞানী বিজারিং, তিনি কিন্তু আবার টিএমভি সেপারেট করতে পারে নাই। বিজারিং তিনি যে টিএমভি স্বীকৃতি দিয়েছে ঠিক আছে, কিন্তু টিএমভিটাকে যে ওই তামাক গাছ থেকে সেপারেট করবে, আলাদা করবে, পৃথক করবে, সেইটা কিন্তু আবার উনি পারে নাই। সেইটা কে করছে? সেইটা করেছে বিজ্ঞানী স্ট্যানলি। হ্যাঁ জি স্যার। স্ট্যানলি ওইটাকে সেপারেট করছে। কথা বুঝতে পারছো? স্যার তাহলে টিএমবি এইটা স্বীকৃতি দিয়েছেন বিজারিং, মানে হ্যাঁ, বিজারিং কে টিএমভি যে আর টিএমভি নামটা টিএমভি নামটা বিজারিং দিয়েছেন। টিএমভি নামটা কে দিয়েছেন? বিজারিং। বিজারিং দিয়েছেন, হ্যাঁ ঠিক আছে। কিন্তু স্যার ভাইরাস শব্দটা বলছেন যে লুই পাস্তুর। হ্যাঁ, ভাইরাস শব্দটা ব্যবহার করেছে লুই পাস্তর, এটা ঠিক আছে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই যে জনন প্রকৃতির উপর ভিত্তি করে ভাইরাসের আবার আমরা একটা প্রকারভেদ করতে চাই, সেটা একটুখানি লিখি। তুমি কি এখন কনফার্ম বুঝতে পারছো বিষয়টা? ভাইরাস শব্দটা প্রথম ব্যবহার করেছেন লুই পাস্তর। তামাক গাছের মোজাইক রোগটাও যে ভাইরাস জনিত রোগ, এইটা প্রথম মন্তব্য করেছেন বিজারিং, এবং তিনি ওই ভাইরাসটার নাম দিয়েছেন টিএমভি। কিন্তু টিএমভিটাকে তিনি সেপারেট করতে পারেন নাই, কিন্তু টিএমভিটাকে সেপারেট করে দেখাইছেন বিজ্ঞানী স্ট্যানলি। কথা বুঝাইতে পারছি? জি স্যার বুঝছি। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা পড়বো হচ্ছে ওই যে জনন প্রকৃতির উপর ভিত্তি করে ভাইরাস, জনন মানে প্রকৃতি বা জননের যে ধরন, তার উপর ভিত্তি করে আমরা ভাইরাসটাকে প্রকারভেদ করব। আচ্ছা, এখানে আমি একটু বুঝাই, তারপর আমি নোটে যাই। জনন প্রকৃতি মানে ভাইরাস কিভাবে সংখ্যা বৃদ্ধি করে, সেটার দুইটা সিস্টেম আছে। একটা কি, ধরো এটা একটা পোষক কোষ, আর এটা মনে করো একটা ভাইরাস। তো অধিকাংশ ক্ষেত্রে যেটা হয়, একটা ভাইরাস যখন পোষক কোষের মধ্যে ঢুকে, পেজটা একটু ঘোলা আসছে স্যার। গোলা আসছে, তাহলে আমি একটু একবার এরকম করি। এখন ঠিক আছে স্যার। এবার ঠিক আছে? স্যার খাতাটা একটু নিচে নামাই রাখলে ওই খাতার উপরেই ফোকাসটা থাকে, নাইলে আপনার হাতের উপর পড়ে স্যার। হাতটা একটু নিচে রাখেন স্যার। খাতাটা হ্যাঁ স্যার এরকম ঠিক আছে স্যার। হ্যাঁ এখন স্যার, ঠিক হ্যাঁ আছে? স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতে নিয়েছিলাম সেটা বলি। ধরো এটা একটা পোষক কোষ, হ্যাঁ, আর এটা মনে করো ভাইরাস। এখন বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, অন্ধকার করে খোলাই থাকুক। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, ভাইরাসটা পোষক কোষের ভেতরে ঢোকার পরে অনেক সংখ্যা বৃদ্ধি করে, অসংখ্য সংখ্যা বৃদ্ধি করে। করার পরে এই পোষক কোষটাকে ভেঙে চুরে ওই নতুন ভাইরাসগুলো সব বাইরে বের হয়ে আসে। তার মানে পোষক কোষটার কাম শেষ। পোষক কোষটাকে বিদীর্ণ করে, ফাটিয়ে, ভেঙে চুরে নতুন ভাইরাস যেগুলো তৈরি হলো, তারা সবাই পোষক কোষের ভেতর থেকে বের হয়ে আসে। এইটাই হচ্ছে ভাইরাসের ক্ষেত্রে সাধারণত কমন ঘটনা ঘটে। এবং এই যে পোষক কোষের বিদারণ ঘটলো, বিদারণ মানে হচ্ছে ভেঙে যাওয়া বা ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া, সেখান থেকে এই কথাটা আসছে বিদারণ মানে হচ্ছে ফেটে যাওয়া। এটাকে ইংরেজিতে বলে লাইসিস। এখন যে সমস্ত ভাইরাস এই লাইসিস পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করে, তাদেরকে বলে লাইটিক ভাইরাস। লাইটিক ভাইরাস, এটা তো গেল একটা পদ্ধতি। আবার কখনো কখনো এমন হয়, ধরো এটা একটা পোষক কোষ, আর এটা মনে করো ভাইরাস।
ভাইরাসটা পোষক কোষের ভিতরে ঢুকে হাজার হাজার যে সংখ্যা বৃদ্ধি করে তা করে না। সে করে কি, পোষক কোষের সাথে ওর ভেতরে ঢুকেও বাস করতে থাকে। তারপরে পোষক কোষ যদি বিভাজিত হয়ে একটা থেকে দুইটা হয়, পোষক কোষটাও তো বিভাজন করতে পারে। পোষক কোষ যেটা, যে কোষের মধ্যে ভাইরাসটা ঢুকছে, সেই কোষটাও তো বিভাজিত হবে, সংখ্যা বৃদ্ধি করতে পারে। যদি করে তাহলে কি হলো, একটা পোষক কোষ বিভাজিত হয়ে দুইটা হয়ে গেল, তখন ওই ভাইরাসটাও সংখ্যা বৃদ্ধি করে যদি এটার মধ্যে থাকে একটা বা দুইটা, তাহলে ও একটা থেকে দুইটা হবে বা দুইটা থেকে চারটা হবে, খুব বেশি সংখ্যায় হবে না। হয়ে নতুন পোষক কোষের মধ্যে ওই নতুন একটা ভাইরাস ঢুকবে, পুরানোটার মধ্যে থেকে যাবে, নতুন পোষক কোষের মধ্যে এই ভাইরাসটা থাকবে, থেকে আবার এইখানে বসবাস করতে থাকবে। অর্থাৎ সে ওই পোষক কোষের মধ্যে ঢুকে হাজার হাজার সংখ্যা বৃদ্ধি করে বা শত শত সংখ্যা বৃদ্ধি করে পোষক কোষটাকে ফাটিয়ে যে বের হয়ে আসে সেই কাজ করবে না। পোষক কোষের মধ্যে ঢুকে সে সহাবস্থান করতে থাকবে। সহাবস্থানটাকে বলা হয় লাইসোজেন। লাইসোজেন মানে হচ্ছে সহাবস্থান করা। তাহলে যে সমস্ত ভাইরাস এই কাজ করে, যে পোষক কোষের মধ্যে ঢুকে সহাবস্থান করতে থাকে, তারপরে যদি কখনো তার মনে হয় যে না আমি এখন আর পোষক কোষের মধ্যে থাকবো না, তাহলে সে পারবে একটা দুইটা ভাইরাস যা থাকে ভাইরাস পোষক কোষের মধ্যে, তখন পোষক কোষটার গায়ে একটা ছিদ্র করে ভাইরাসটা বের হয়ে আসবে। কিন্তু তাতে পোষক কোষটা মরবে না, পোষক কোষটা বেঁচেই থাকবে। কারণ একটা দুইটা ভাইরাস পোষক কোষের ভেতর দিয়ে বের হলে তাতে ভাইরাসের পোষক কোষটাকে ভেঙে ফেলার কোনো দরকার নাই, কারণ ভাইরাসটা তো অতি ক্ষুদ্র। অর্থাৎ পোষক কোষটা কিন্তু বেঁচেই থাকবে, ভাইরাসটা হয়তো পোষক কোষের ভেতর থেকে বাইরে বের হয়ে গেল। এতে করে পোষক কোষের কোনো বিদারণ বা ভাঙন ঘটবে না। এই কাজটা করে যে সমস্ত ভাইরাস, তাদেরকে বলা হয় লাইসোজেনিক ভাইরাস। যারা লাইসোজেনিক করে, সহাবস্থান করে অবস্থান করতে থাকে, পোষক কোষের সাথে সহাবস্থান করতে থাকে, তাদেরকে বলা হয় লাইসোজেনিক ভাইরাস। আর যারা পোষক কোষের মধ্যে হাজার হাজার সংখ্যা বৃদ্ধি করে পোষক কোষটাকে বিদারিত করে বা ভেঙে বের হয়ে আসে, তাদের বলে লাইটিক ভাইরাস। আমি বুঝাইতে পারছি না পারি নাই? স্যার পোষক দেহ যতবার বিভাজিত হয় ওই ভাইরাসটাও ততবার কতবার হবে। বিভাজিত হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো বুঝে ফেলছো। পোষক দেহ যতবার বিভাজিত হবে, ভাইরাসটাও ঠিক ততবার বিভাজিত হবে। তাহলে কি আমি বুঝাইতে পারছি না পারি নাই? জি স্যার। ঠিক আছে, তাহলে এখন লিখি আমরা। লেখো, জনন প্রকৃতির উপর ভিত্তি করে ভাইরাস প্রধানত দুই প্রকার। জনন প্রকৃতির উপর ভিত্তি করে ভাইরাস প্রধানত দুই প্রকার, যথা রোমান 1 লেখো, লাইটিক ভাইরাস। জনন প্রকৃতির উপর ভিত্তি করে ভাইরাস প্রধানত দুই প্রকার। রোমান 1 লেখো, লাইটিক ভাইরাস। লাইটিক ভাইরাস হাইফেন দিয়ে লেখো, যে সকল ভাইরাস পোষক কোষের ভেতরে প্রবেশ করে যে সকল ভাইরাস পোষক কোষের ভেতরে প্রবেশ করে অসংখ্য নতুন ভাইরাস উৎপাদন করে, যে সকল ভাইরাস পোষক কোষে প্রবেশ করে অসংখ্য নতুন ভাইরাস উৎপাদন করে এবং সব শেষে পোষক কোষটিকে বিদারিত করে বা বিদীর্ণ করে, যা লেখো, এবং সব শেষে পোষক কোষটিকে বিদীর্ণ করে ভাইরাসগুলি বাইরে বেরিয়ে আসে এবং সব শেষে পোষক কোষটিকে বিদীর্ণ করে ভাইরাসগুলি বাইরে বেরিয়ে আসে, তাদেরকে লাইটিক ভাইরাস বলে। যে সকল ভাইরাস
পোষক কোষের অভ্যন্তরে প্রবেশ করে অসংখ্য নতুন ভাইরাস উৎপাদন করে এবং সবশেষে পোষক কোষটিকে বিদীর্ণ করে ভাইরাসগুলি বাইরে বেরিয়ে আসে, তাদেরকে লাইটিক ভাইরাস বলে। লিখতে পারছো কিনা বলো। জি স্যার। দাঁড়ি সাথে লেখো ব্যাকটেরিওফাজ, সাথেই লেখো ব্যাকটেরিওফাজ কমা সায়ানোফাজ কমা মাইকোফাজ ইত্যাদি ভাইরাস এই ধরনের হয়ে থাকে। ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, মাইকোফাজ ইত্যাদি ভাইরাস এ ধরনের হয়ে থাকে। লিখছো কিনা বলো। জি স্যার। ব্যাকটেরিওফাজ, সায়ানোফাজ, মাইকোফাজ ইত্যাদি ভাইরাস এ ধরনের হয়ে থাকে। লিখছো কিনা বলো। লিখতে পারছো? ঠিক আছে, এবার লেখো নাম্বার 2। এক ছিল লাইটিক ভাইরাস, এবার নাম্বার 2 লেখো লাইসোজেনিক ভাইরাস। লাইসোজেনিক, LYSOGENIC, লাইসোজেনিক ভাইরাস। হাইফেন দিয়ে লেখো। এগুলো তোমার বইয়েও আছে, কিন্তু আমি যেরকম দিচ্ছি সেরকম ভাবে নাই, তাই না? সেরকম ভাবে তোমার বইতে পাবে না তুমি। এবার লেখো যে সকল ভাইরাস পোষক কোষের ভেতরে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে, যে সকল ভাইরাস পোষক কোষের ভেতরে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে এবং পোষক কোষটি যখন বিভাজিত হয় এবং পোষক কোষটি যখন বিভাজিত হয় ভাইরাসটিও তখন বিভাজিত হয়ে নতুন ভাইরাস নতুন কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে। নতুন ভাইরাস নতুন কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে, তখন এই প্রকার ভাইরাসকে লাইসোজেনিক ভাইরাস বলে। তখন না দিলে উপর চলে। এই প্রকার ভাইরাসকে লাইসোজেনিক ভাইরাস বলে। যে সকল ভাইরাস পোষক কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে এবং পোষক কোষটি যখন বিভাজিত হয়ে নতুন কোষ তৈরি করে, ভাইরাসটিও তখন বিভাজিত হয়ে নতুন ভাইরাস নতুন কোষে প্রবেশ করে এবং সহাবস্থান করতে থাকে, এই ধরনের ভাইরাসকে লাইসোজেনিক ভাইরাস বলে। যে সকল ভাইরাস পোষক কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে এবং তার এই পোষক কোষটি সহাবস্থান মানে কি বসবাস করা? এই রে, একটু লাইনে থাকো। এই
হ্যালো হ্যালো, শোনা যায়? জি স্যার। আচ্ছা শোনো, এই স্টুডেন্টরা না আসলে অনেক ভুল করে। আমাকে এই যে নাম্বারটা দিয়েছি লাস্টে 74 বিকাশ নাম্বার, এটার মধ্যে কখনো ফোন দিবা না। এটার মধ্যে আমি ক্লাস নেই, এই মোবাইল আলাদা। আর একটা নাম্বারে যে সবসময় কথা বলো 109 লাস্টে, ওই নাম্বারে ফোন দিবা, বাংলা লিঙ্ক নাম্বার। এই নাম্বারটাতে আমি ক্লাস করি, এই মোবাইলটা সাইলেন্ট করা থাকে। তারপর এটার মধ্যে ক্লাস আওয়ারের মধ্যে ফোন দিয়ে আমার মানে ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা এবার শোনো, লাইসোজেনিক ভাইরাসটা আরেকবার বলি। যে সকল ভাইরাস পোষক কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে এবং পোষক কোষটি যখন বিভাজিত হয়ে নতুন কোষ উৎপাদন করে, তখন ভাইরাসটিও বিভাজিত হয়ে নতুন কোষে প্রবেশ করে নতুন ভাইরাস সহাবস্থান করতে থাকে, তখন এই প্রকার ভাইরাসকে লাইসোজেনিক ভাইরাস বলে। এরকম লিখলে চলবে, একটু একটা দুইটা শব্দ এদিক ওদিক হলে অসুবিধা নাই। সেরকম লিখতে পারছো কিনা তোমরা একটু বলো প্লিজ। আবার ফোন আসছে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। এই নাম্বার পাই কই? এই নাম্বার তো আমি কাউরে দেই না। এই নাম্বারটা শুধুমাত্র স্টুডেন্টদেরকে দেই, বিকাশ করার জন্য দিছি। এই নাম্বারটা তোমরা মনে হয় দিছো কোনো ছাত্রদের কাছে, আর খালি নতুন যারা ব্যাচে ঢুকবে তারা সবাই খালি এই নাম্বারটাতে ফোন দেয়। আর যখনই ফোন দেয় আমি থাকি ক্লাসে। অশান্তি যত সব। আচ্ছা গেল, ওটা নিয়ে আর কথা বলতে আর ভালো লাগতেছে না। লাইসোজেনিক ভাইরাস লিখছো না? যে সকল ভাইরাস পোষক কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে এবং পোষক কোষটি যখন বিভাজিত হয়ে নতুন কোষ উৎপাদন করে, তখন ভাইরাসটিও সংখ্যা বৃদ্ধি করে নতুন ভাইরাস নতুন কোষে প্রবেশ করে সহাবস্থান করতে থাকে, তাদেরকে লাইসোজেনিক ভাইরাস বলে। এরকম লিখতে পারছো কিনা একবার একটু তাড়াতাড়ি বলো। জি স্যার। হ্যাঁ লেখো, সাথে লেখো। যেমন ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস, ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস, ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস, এটা হচ্ছে উদাহরণ, ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস। তাহলে আমরা ভাইরাসের প্রকারভেদ শেষ করলাম। ল্যামডা ফাজ জাতীয় ভাইরাস। আচ্ছা এবার আমরা চলে যাব অন্য আরেকটা আইটেম পড়ার জন্য। নিচে একটা স্টার চিহ্ন দাও, লেখো ভাইরাস এর সাধারণ গঠন। আমরা এবার পড়বো ভাইরাসের সাধারণ গঠন। শোনো, ভাইরাসের প্রকারভেদের উপরে ভিত্তি করে স্ট্রাকচারের কম বেশি ভেরিয়েশন আছে, কিন্তু সব ভাইরাসের একটা কমন স্ট্রাকচার আছে। আমরা এখন সেইটা আলোচনা করব যে ভাইরাসের সাধারণ গঠনটা কি। আচ্ছা এটা সম্পর্কে একটু ধারণা আমাদের আছেও, তারপর আরেকবার একটুখানি এটা আনুষ্ঠানিকভাবে লেখার বিষয় আছে, সেই জন্য বলবো। আবার একটু ছবিও আঁকলে ভালো হয়, সেটা খারাপ হয় না। যেমন সব ভাইরাসের এরকম প্রোটিন দিয়ে তৈরি একটা আবরণ থাকবে, শুধুমাত্র প্রোটিন দিয়ে তৈরি। এই আবরণটাকে বলবো আমরা ক্যাপসিড। নোট দিব, আগে ডান পাশে একটু ছবি আঁকি, তারপর বাম পাশে আমরা নোট লিখবো। এই প্রোটিন আবরণটার নাম হচ্ছে ক্যাপসিড। কিন্তু এই ক্যাপসিড আবরণটা আবার অসংখ্য ছোট ছোট প্রোটিন অণু দিয়ে তৈরি। হ্যাঁ, অসংখ্য ছোট ছোট প্রোটিন অণু দিয়ে এই ক্যাপসিডের টোটাল আবরণটা তৈরি হয়েছে। সেই ছোট ছোট অণুগুলোকে বলা হয় ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার এই কথাটা এখন আমরা নোটের মধ্যে লিখবো। আচ্ছা লিখবো, অসুবিধা নাই। তারপরে আরেকটা কথা বলবো যে ভাইরাসের দেহের ভেতরে ডিএনএ বা আরএনএ যে কোনো একটা জিনিস থাকে, হয় ডিএনএ থাকে না হয় আরএনএ থাকে, যার মাধ্যমে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করে বা তার যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো সে নিয়ন্ত্রণ করে। তাহলে এইটাকে আমরা ডিএনএ অথবা আরএনএ বলে ট্রিট করব। তবে এমন ভাইরাসও আছে যার মধ্যে দুইটাই আছে, নাম বলতে পারো? ইনফ্লুয়েঞ্জা। হ্যাঁ ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা, আচ্ছা ঠিক আছে, সেটা আমরা জানলাম। তো এছাড়া যে কোনো একটা থাকবে, সাধারণত ডিএনএ বা আরএনএ থাকবে, সেটা আমরা একটুখানি বলবো। এই ভেতরটা পুরোটা ফাঁকা, এই ভেতরের ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো? কোর। সিওআরই, কোর। ফাঁকা জায়গাটার নাম হচ্ছে কোর। আচ্ছা আর একটা কথা যে আগের দিন আসতো, যে সমস্ত ভাইরাস এনভেলপড ভাইরাস, তাদের আবার এই ক্যাপসিডের বাইরেও আবার একটা অতিরিক্ত আবরণ থাকে। লাইপোপ্রোটিন দিয়ে তৈরি একটা অতিরিক্ত আবরণ আছে, বহিস্থ আবরণ বলে যেটাকে। এই বহিস্থ আবরণটাকে বলা হয় কি?
এনভেলপ, এনভেলপ, হ্যাঁ। আর বহিস্থ আবরণটা আবার অনেক লিপিড, প্রোটিন বা লাইপোপ্রোটিন অণু দিয়ে তৈরি। লিপিডের সাথে প্রোটিন বা প্রোটিনের সাথে লিপিড মিশলে সেটাকে বলা হয় লাইপোপ্রোটিন। তার মানে এই এনভেলপটা অসংখ্য লাইপোপ্রোটিন দিয়ে তৈরি। আমরা এই পুরো এনভেলপটার মধ্যে অসংখ্য লাইপোপ্রোটিন অণু আছে এটা বলে জানবো। এই লাইপোপ্রোটিন অণুগুলোকে বলা হয় পেপ্লোমিয়ার, PEPLOMERE, পেপ্লোমিয়ার। অর্থাৎ পেপ্লোমিয়ার দিয়েই এনভেলপটা তৈরি হয়েছে, এটা আমরা বলবো। আরেকটু কথা না বললেই নয়, কিছু ভাইরাস আছে যাদের আবার এই এনভেলপের বাইরের দিকে আবার কতগুলো এরকমের লাঠির মতো স্ট্রাকচার থাকে। সবার থাকে না, অনেকের থাকে। এই এরকম লাঠির মতো স্ট্রাকচার থাকে, যেমন আমাদের এই করোনা ভাইরাসেরও আছে। এবং সেই লাঠির মতো আবার এরকম গোল গোল দেখতে পাবা, তাই না? আছে না এরকম? জি আছে, স্যার। হ্যাঁ আছে। এখন এখানে কথা আছে, এই যে লাঠিগুলোকে বলবো আমরা স্পোক, লাঠিগুলোর নাম হবে স্পোক, SPOKE, স্পোক। এবং এই লাঠিগুলোও কিন্তু এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি। স্পোকও এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। সেই প্রোটিনের নাম হচ্ছে HAEMO, হিমোগ্লুটিনিন, GLUTININ, হিমোগ্লুটিনিন নামক প্রোটিন দিয়ে এই স্পোক গুলো তৈরি হয়েছে। এই হচ্ছে মোদ্দা কথা। আর এই ভাইরাসের দেহের ভেতরে কিছু এনজাইম থাকে, তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয়, ভাইরাস নিজে কোনো এনজাইম তৈরি করতে পারে না। সে করে কি, যখন একটা পোষক কোষের মধ্যে ঢোকে, ওই পোষক কোষটাকে দিয়ে ব্যবহার করে এনজাইম তৈরি করে সেই এনজাইমটা ভাইরাস তার নিজের দেহের মধ্যে আটকায় ফেলতে পারে, আবদ্ধ করে ফেলতে পারে। তার মানে ভাইরাস কিছু এনজাইম সংরক্ষণ করতে পারে, ধারণ করতে পারে, কিন্তু নিজে কোনো এনজাইম তৈরি করতে পারে না। এনজাইম তৈরি করতে গেলে অবশ্যই রাইবোজোম থাকতে হবে, সাইটোপ্লাজম থাকতে হবে, সেসব জিনিস তো নাই ভাইরাসের। সে কারণে ভাইরাস নিজে কোনো এনজাইম তৈরি করতে পারে না, তবে নিজে কিছু এনজাইম ধারণ করতে পারে। নানা রকমের এনজাইম আছে, যেমন ভাইরাস অনেক সময় তোমার এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এরকম একটা এনজাইম আছে, সেরকমের এনজাইম কিন্তু ভাইরাস ধারণ করতে পারে। এই যে এটা ভাইরাস ধারণ করতে পারে, তবে সব ভাইরাস না, কিছু কিছু ভাইরাস। এখানে একটু কথা আসলে মধ্যে একটা জিনিস রয়ে গেছে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এটা একটা এনজাইম। এই এনজাইম আবার এমন জিনিস, এই এনজাইম যে ভাইরাসের থাকবে, সেই ভাইরাস পোষক কোষের মধ্যে ঢোকার পরে, ধরো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ থাকে এমন একটা এনজাইম, এমন একটা ভাইরাস, যেমন HIV, ওর মধ্যে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমটা আছে। এবং HIV কিন্তু একটা আরএনএ ভাইরাস, HIV কিন্তু আরএনএ ভাইরাস, জানো তো সেটা? কিন্তু হ্যাঁ, কিন্তু যে যে ভাইরাসগুলোর মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, ওরা কি করে, যখন পোষক কোষের মধ্যে ঢোকে তখন পোষক কোষটাকে বাধ্য করে অনেকগুলো ডিএনএ তৈরি করতে, ডিএনএ তৈরি করতে বাধ্য করে। তারপরে সেই ডিএনএটাকে আবার আরএনএ তে রূপান্তরিত করে তারপরে সেই আরএনএ গুলো আবার এক একটা নতুন HIV তে পরিণত হয়। কিন্তু প্রথমবার ভাইরাসটা যখন পোষক কোষে ঢুকবে, সে নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে তার উল্টাটা তৈরি করতে বাধ্য করে পোষক কোষকে। অর্থাৎ যে ভাইরাসটার মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, সে যদি আরএনএ বহন করে, তাহলে পোষক কোষের মধ্যে গিয়ে পোষক কোষটাকে বলে তুমি ডিএনএ তৈরি করে দাও। অথবা এমন একটা ভাইরাস যার মধ্যে ডিএনএ আছে আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমও আছে, সে কি করবে, পোষক কোষের মধ্যে যেহেতু সে নিজে বহন করে ডিএনএ, ভেতরে যে পোষক কোষটাকে বলবে তুমি অনেকগুলো আরএনএ তৈরি করে দাও। অর্থাৎ যে ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে, সেই ভাইরাসের আবার একটা নামও আছে, ওই ভাইরাসকে বলে রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস, যেমন HIV, এটা একটা রেট্রোভাইরাস। যে ভাইরাসের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম সংরক্ষিত থাকে, রিভার্স, REVERS, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, হ্যাঁ ট্রান্সক্রিপ্টেজ, এই এনজাইমটা যে ভাইরাসের মধ্যে সুরক্ষিত থাকবে, সেই ভাইরাস কি করবে, নিজে যদি আরএনএ বহন করে তাহলে পোষক কোষকে গিয়ে বলবে ডিএনএ তৈরি করে দাও। নিজে যদি ডিএনএ বহন করে তাহলে পোষক কোষকে গিয়ে বলবে আরএনএ তৈরি করে দাও। অর্থাৎ নিজে যেটা ক্যারি করে পোষক কোষকে দিয়ে তার উল্টাটা তৈরি করায় নেয়। কিভাবে করায় নেয়? কারণ তার মধ্যে এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে। এবং এই ধরনের ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস।
এই কথাটা আমাদের একটু নোট আলাদাভাবে লিখবো। আচ্ছা, আরেকটা বিষয় না বললেই নয়, কিছু ভাইরাস আছে যারা এক সময় অন্য জীবের মধ্যে ছিল। আমরা তো জানি ভাইরাসের পোষক সুনির্দিষ্ট, কিন্তু কিছু ভাইরাস আছে তারা পোষক চেঞ্জ করে ফেলেছে। যেমন এই যে করোনা ভাইরাস, হ্যাঁ, করোনা ভাইরাস কিন্তু আসলে তাদের যে পূর্বপুরুষ, ওরা কিন্তু আগে মানুষের মধ্যে ছিল না, ওরা বাস করতো ধারণা করা হয় বাদুড়ের মধ্যে, সেখান থেকে এখন মানুষের মধ্যে ঢুকে পড়ছে। আবার এরকম আরো ভাইরাস আছে, যেমন এই এইচআইভি। এইচআইভি কিন্তু আগে মানুষের ছিল না, এইচআইভি বাস করতো বানরের মধ্যে, কিন্তু ও নিজেকে মডিফাই করে মানুষের মধ্যে ঢুকে পড়ছে। কথা বুঝতে পারছো? তারপরে যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আম্মু 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 প্লিজ, হ্যালো। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে তোমার ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা, হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা ভাইরাসটা কিন্তু আগে মানুষের মধ্যে ছিল না। এই যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা কিন্তু আগে বসবাস করতো পাখির মধ্যে। মনে করা হয় সবার প্রথমে ও বাস করতো শূকরের মধ্যে। এই যে সোয়াইন ফ্লু যে ভাইরাস, সেইটা মডিফাই হয়ে ঢুকছে পাখির মধ্যে, হয়েছে বার্ড ফ্লু। এই বার্ড ফ্লু থেকে আবার আরো মডিফাই হয়ে ঢুকছে মানুষের মধ্যে, নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তাহলে এই যে ভাইরাসগুলোর কথা বললাম, এরা করছে কি, এরা সময়ের সাথে সাথে হোস্ট চেঞ্জ করে ফেলছে। আগে একজনের মধ্যে বাস করতো অন্য জীবের মধ্যে, এখন অন্য জীবের মধ্যে বাস করে। করোনা ভাইরাস বাদুড় থেকে মানুষের মধ্যে ঢুকছে, এইচআইভি বানর থেকে মানুষের মধ্যে ঢুকছে, ইনফ্লুয়েঞ্জা পাখি থেকে মানুষের মধ্যে ঢুকছে। এই ধরনের ভাইরাসের জন্য আবার একটা নাম আছে, এই ধরনের ভাইরাসকে বলা হয় ইমার্জিং ভাইরাস। কি ভাইরাস? ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস, হ্যাঁ, এটাও আমি একটা সংজ্ঞা দিব। আরেকটা আছে, এক ধরনের ভাইরাস আছে যারা শুধুমাত্র পাকস্থলীর মধ্যে বসবাস করে, কোন প্রাণীর পাকস্থলীর মধ্যে বসবাস করে এবং সেখানে পরিপাকের ঝামেলা বাধা দেয়। ওদেরকে বলা হয় রোটা ভাইরাস। রোটা ভাইরাস, এরা এই যে আমাদের এখন শীতকাল হলে পেট টেট খারাপ হয়, এটা অনেক সময় ভাইরাস জনিত হয়, ব্যাকটেরিয়া জনিত হয়, ইকোলাই ব্যাকটেরিয়ার জন্য হয়, আবার ভাইরাসের জন্য হয়। এই যে রোটা ভাইরাস, যারা কোনো প্রাণীর পরিপাক তন্ত্রের মধ্যে বসবাস করে। এই তিনটা সংজ্ঞা আমি একটুখানি দিতে চাই, কারণ একটু আগে আমরা ভাইরাসের যে প্রকারভেদ করলাম, এই তিনটা সংজ্ঞা ওই প্রকারভেদের পাশাপাশি থাকুক, হ্যাঁ, তারপরে আমরা ভাইরাসের সাধারণ গঠনটা নোট দিব। আচ্ছা, তোমরা এইমাত্র যে ভাইরাসের সাধারণ গঠন হেডিংটা দিছো, সেটা যদি পারো, এটাকে লিখছো নাকি? ভাইরাসের সাধারণ গঠন হেডিংটা লিখছো? জি স্যার। আচ্ছা, তাহলে ওই লাইনটা কাটো, একটা লাইন কাটলে এমন অসুবিধা হবে না। যেহেতু ভাইরাসের প্রকারভেদ দিয়েছি, তার নিচে আলাদাভাবে আবার এই তিনটা স্টার চিহ্ন দিয়ে এই এক্সেপশনাল এই তিনটা ক্যাটাগরি আমি একটু লিখে যাই, তারপরে ভাইরাসের সাধারণ গঠনটার মধ্যে আসবো। এগুলো আমার মনে ছিল না। আচ্ছা, স্টার চিহ্ন দিয়ে নিয়ে লেখো রেট্রো ভাইরাস। ওই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের কথা বলতে গিয়ে এদের কথা মনে পড়ছে। লেখো রেট্রো ভাইরাস, RETRO, রেট্রো ভাইরাস, VIRUS ভাইরাস। এটা লেখো, স্টার চিহ্ন দিয়ে লেখো রেট্রো ভাইরাস। এগুলো অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন আসে। যে সকল ভাইরাসের দেহে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে তাদেরকে রেট্রো ভাইরাস বলে। যে সকল ভাইরাসের দেহে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম থাকে তাদেরকে রেট্রো ভাইরাস বলে। দাড়ি সাথে লেখো, এই ধরনের ভাইরাস বা এই প্রকার ভাইরাস নিজে, এই প্রকার ভাইরাস নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে, এই প্রকার ভাইরাস নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে, পোষক কোষে প্রবেশের পর তার বিপরীত ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এই প্রকার ভাইরাস নিজে যে ধরনের নিউক্লিক অ্যাসিড বহন করে, পোষক কোষে প্রবেশের পর তার বিপরীত ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি করে।
যে সকল ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বহন করে তাদেরকে রেট্রোভাইরাস বলে। দাঁড়ি, এই সকল ভাইরাস নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে পোষক কোষে প্রবেশের পর তার বিপরীত ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি করে। লেখো, যেমন এইচআইভি, যেমন এইচআইভি একটি রেট্রোভাইরাস, যেমন এইচআইভি একটি রেট্রোভাইরাস যে নিজে আরএনএ বহন করলেও পোষক কোষে প্রবেশের পর ডিএনএ তৈরি করে। স্যার যেমন এর আগের লাইনটা একটু বলবেন, এই সকল ভাইরাস হ্যাঁ, নিজে যে হ্যাঁ, আবার বলছি, পুরোটাই বলছি শোনো। যে সকল ভাইরাস রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম বহন করে তাদেরকে রেট্রোভাইরাস বলে। এই সকল ভাইরাস নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে, এই সকল ভাইরাস নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে পোষক কোষে প্রবেশের পর তার বিপরীত ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি করে। এই সকল ভাইরাস নিজে যে নিউক্লিক অ্যাসিড বহন করে পোষক কোষে প্রবেশের পর তার বিপরীত ধরনের নিউক্লিক অ্যাসিড তৈরি করে। যেমন এইচআইভি একটি রেট্রোভাইরাস যে নিজে আরএনএ বহন করলেও পোষক কোষে প্রবেশের পর ডিএনএ তৈরি করে। যেমন এইচআইভি একটি রেট্রোভাইরাস যে নিজে আরএনএ বহন করলেও পোষক কোষে প্রবেশের পর ডিএনএ তৈরি করে। লিখতে পারলে বলো, লেখা হইলে বলিও। লিখছি। আচ্ছা, এবার নিচে আরেকটা স্টার চিহ্ন দাও। স্টার চিহ্ন দিয়ে লেখো ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাস লেখো, যে সকল ভাইরাস কালের বিবর্তনে পোষক পরিবর্তন করে বেঁচে থাকতে পারে তাদেরকে ইমার্জিং ভাইরাস বলে। যে সকল ভাইরাস কালের বিবর্তনে পোষক পরিবর্তন করে বেঁচে থাকতে পারে তাদেরকে ইমার্জিং ভাইরাস বলে। যে সকল ভাইরাস পোষক পরিবর্তন করে যে সকল ভাইরাস কালের বিবর্তনে পোষক পরিবর্তন করে বেঁচে থাকতে পারে তাদেরকে ইমার্জিং ভাইরাস বলে। যেমন যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাখি থেকে মানুষের দেহে, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাখি থেকে মানুষের দেহে, কমা এইডস ভাইরাস, এইচআইভি না লিখে এইডস ভাইরাস লেখো, এইডস ভাইরাস বানর থেকে মানুষের দেহে, এবং করোনা ভাইরাস সম্ভবত বাদুড় থেকে মানুষের দেহে প্রবেশ করেছে। সম্ভবত লিখে দিও করোনা ভাইরাস, কারণ এটা বাদুড় থেকে ডাউট করা হচ্ছে, এখনো প্রুফ করা যায় নাই, কাজ চলতেছে এটা নিয়ে। কয়েকদিন আগেও কিন্তু মনে হয় গতকাল কি বোধহয় WHO এর একটা প্রতিনিধি দল উহানে গিয়েছে, তারা জানার চেষ্টা করতেছে যে এটা কোন প্রাণী থেকে মানুষের মধ্যে ঢুকছে। কারণ ওখানে তো সাপ, কুমির, গুইসাপ, অনেক কিছুই, কুকুর, শিয়াল সবই বিক্রি হয়, বাদুড় ওই মার্কেটটাতে। এখন কোনটার দিয়ে যে ঢুকছে সম্ভবত বাদুড় থেকে, এটাই অনেকে বলে, তো এই জন্য সম্ভবত কথাটা লিখে দিও। যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস পাখি থেকে মানুষের দেহে, এটা পাওয়া গেছে কনফার্ম। এইডস ভাইরাস বানর থেকে মানুষের দেহে, এবং করোনা ভাইরাস সম্ভবত বাদুড় থেকে মানুষের দেহে প্রবেশ করেছে, তাই এ সকল ভাইরাসকে ইমার্জিং ভাইরাস বলে। স্যার সোয়াইন ফ্লু এটা কি সোয়াইন ফ্লু থেকে গেছে বার্ডের মধ্যে, এটা লেখার দরকার নাই। সোয়াইন ফ্লু থেকে বার্ড ফ্লুর মধ্যে ঢুকছে, এটা শুকরে ছিল এক সময়, শুকর থেকে ঢুকছে পাখির মধ্যে ভাইরাসটা, তারপরে আসছে মানুষের মধ্যে। যখন শুকরের মধ্যে ছিল তখন সোয়াইন ফ্লু, যখন পাখির মধ্যে আছে বার্ড ফ্লু, আর এখন মানুষের মধ্যে আসছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তবে একটা কথা আছে,
এই সোয়াইন ফ্লু ভাইরাস আর এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস কিন্তু একরকম না, এদের মধ্যে কিছু জেনেটিক চেঞ্জ হয়েছে, মডিফিকেশন হয়েছে। তাই বলে যে সোয়াইন ফ্লু এখন আর হয়ই না, সমস্ত সোয়াইন ফ্লু ভাইরাস মানুষের মধ্যে চলে আসে, নট দ্যাট। সোয়াইন ফ্লু এখনো আছে, বার্ড ফ্লু এখনো আছে, বানরের যে মধ্যে এই এইডস এর ভাইরাসটা এখনো নাই, নট দ্যাট, আছে, কিন্তু বানরের হয়তো সেই রোগটা হচ্ছে না, বানর ক্যারি করতেছে, সেখানে কিন্তু ওই এইডসটা প্রকাশ পাচ্ছে না। আবার সোয়াইন ফ্লু এর কারণে রোগ প্রকাশ পাচ্ছে, কিন্তু সেটা শুকরের মধ্যেই আছে, বার্ড ফ্লুটা পাখির মধ্যে আছে, রোগ প্রকাশ পাচ্ছে ভিন্ন রকম ভাবে। আর ইনফ্লুয়েঞ্জা নতুন ভাবে চেঞ্জ হয়ে মানুষের মধ্যে ঢুকে পড়ছে, কারণ ভাইরাস কিন্তু মডিফাই হতে পারে, ইমার্জিং ভাইরাস গুলো সবচেয়ে বেশি মডিফাই হয়, তাদের জেনেটিক সিকোয়েন্স চেঞ্জ করে ফেলতে পারে। যেমন এই করোনা ভাইরাসেরই তো প্রায় 80-90টার মতো স্ট্রেইন পাওয়া গেছে। এরা খুব দ্রুত পরিবেশের সাথে সাথে তাদের ভাইরাস মানে জেনেটিক সিকোয়েন্সটাকে চেঞ্জ করে নেয়। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারছি না পারি নাই? জি স্যার। আচ্ছা, এবার নিচে আরেকটা স্টার চিহ্ন দাও, রোটা ভাইরাস, আরো টিএ, রোটা ভাইরাস। রোটা ভাইরাস লেখো, যে সকল ভাইরাস কোন প্রাণীর পরিপাক তন্ত্রের ভেতরে বাস করে, যে সকল ভাইরাস কোন প্রাণীর পরিপাক তন্ত্রের ভেতরে বাস করে তাদেরকে রোটা ভাইরাস বলে। যে সকল ভাইরাস কোন প্রাণীর পরিপাক তন্ত্রের ভেতরে বাস করে তাদেরকে রোটা ভাইরাস বলে। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। আচ্ছা, এবার নিচে আরেকটা স্টার চিহ্ন দাও, স্টার চিহ্ন দিয়ে লেখো সাব টাইপ বা সেরোটাইপ লেখো, সেরোটাইপ, সেরোটাইপ কথাটা লেখো, সেরোটাইপ ভাইরাস। সেরোটাইপ বা সাবটাইপ ভাইরাস, এটা লেখো। লেখো, যখন কোন ভাইরাসের জেনেটিক বিন্যাসের কারণে, যখন কোন ভাইরাসের জেনেটিক বিন্যাস বা জেনেটিক সিকোয়েন্স যখন কোন ভাইরাসের জেনেটিক বিন্যাস এর কারণে একাধিক ধরন তৈরি হয়, একই ভাইরাস কিন্তু জেনেটিক সিকোয়েন্স একটু একটু ডিফারেন্সের কারণে এক একটা এক এক নাম, এক এক বৈশিষ্ট্য, এরকম আর কি। যখন কোন ভাইরাস এর জেনেটিক ভিন্নতার কারণে, যখন কোন ভাইরাসের জেনেটিক বিন্যাসের কারণে একাধিক ধরন তৈরি হয়, যখন কোন ভাইরাসের জেনেটিক ধরনের কারণে বা বিন্যাসের কারণে, জেনেটিক বিন্যাসের কারণে একাধিক ধরন তৈরি হয়, যখন কোন ভাইরাসের জেনেটিক ভিন্নতার কারণে, লেখো, যখন কোন ভাইরাসের জেনেটিক ভিন্নতার কারণে একাধিক ধরন তৈরি হয়, তখন তাদেরকে পরস্পরের সেরোটাইপ ভাইরাস বলে, তখন তাদেরকে পরস্পরের সেরোটাইপ ভাইরাস বলে, তখন তাদেরকে পরস্পরের সেরোটাইপ ভাইরাস বলে। যেমন লেখো, যেমন মানুষের ইনফ্লুয়েঞ্জা, কমা, যেমন মানুষের ইনফ্লুয়েঞ্জা, কমা, যেমন মানুষের ইনফ্লুয়েঞ্জা, কমা, শুকরের
সোয়াইন ফ্লু, সোয়াইন ফ্লু ব্র্যাকেটে লেখো H1N1 এবং পাখির বার্ড ফ্লু, বার্ড ফ্লু ব্র্যাকেটে লেখো H5N1। ভাইরাসগুলি পরস্পরের সেরোটাইপ। মানুষের যে ইনফ্লুয়েঞ্জা আর শুকরের যে সোয়াইন ফ্লু করে সেই ভাইরাসটার প্রকৃত নাম H1N1 এবং পাখির যে বার্ড ফ্লু করে সেই ভাইরাসটার প্রকৃত নাম হচ্ছে H5N1। এই তিনটা ভাইরাস হচ্ছে পরস্পরের সেরোটাইপ। তিনটা আসলে একই ভাইরাস, কিন্তু জেনেটিক বিন্যাসটা আলাদা, জেনেটিক সিকোয়েন্সটা আলাদা। কোনটা কোনটা? মানুষের ইনফ্লুয়েঞ্জা, সোয়াইন ফ্লুর H1N1 আর বার্ড ফ্লুর H5N1। এই তিনটা ভাইরাস হচ্ছে পরস্পরের সেরোটাইপ। তাহলে আমরা সেরোটাইপ কাকে বললাম? সকল রোটা ভাইরাসই কি পরস্পরের সেরোটাইপ স্যার? সকল রোটা ভাইরাস পরস্পরের সেরোটাইপ না, না না তা না। যখন মানুষের যেটা রোটা ভাইরাস আবার অন্য কোনো প্রাণীর রোটা ভাইরাস, এই দুইটা সম্পূর্ণ আলাদা। কিন্তু একই মানুষের দেহে বসবাস করে যে রোটা ভাইরাস, রোটা ভাইরাস যে খালি মানুষের থাকে নট দ্যাট, অন্য প্রাণীদের দেহের মধ্যেও থাকতে পারে, পরিপাকতন্ত্রেও থাকে। মানুষের যেটা রোটা ভাইরাস ওরা পরস্পরের সেরোটাইপ হতে পারে। সেরোটাইপ হচ্ছে একই ভাইরাস, কিন্তু তার একটু জেনেটিক সিকোয়েন্স আলাদার কারণে একটা থেকে আরেকটা একটু বৈশিষ্ট্য আলাদা, তারা হবে পরস্পরের সেরোটাইপ। বুঝাতে পারছি কিনা? যেমন মানুষের ইনফ্লুয়েঞ্জা, বার্ড ফ্লু, সোয়াইন ফ্লু, এই তিনটা কিন্তু একই ভাইরাস, কিন্তু জেনেটিক সিকোয়েন্স ডিফারেন্ট। এই জন্য এই তিনটা হচ্ছে পরস্পরের সেরোটাইপ বা পরস্পরের আইসোমার, ওইরকম আর কি ব্যাপারটা। বুঝাতে পারছি না পারি নাই? যেমন মানুষের ইনফ্লুয়েঞ্জা, শুকরের সোয়াইন ফ্লু বা H1N1 এবং পাখির বার্ড ফ্লু বা H5N1, এই ভাইরাস তিনটি পরস্পরের সেরোটাইপ। কথাটা কি লিখতে পারছো না পারো নাই? জি স্যার। যখন একই ভাইরাসের জেনেটিক ভিন্নতার কারণে একাধিক ধরন তৈরি হয় তখন তাদেরকে পরস্পরের সেরোটাইপ বলে বা সেরোটাইপ ভাইরাস বলে। যেমন মানুষের ইনফ্লুয়েঞ্জা, শুকরের সোয়াইন ফ্লু বা H1N1 এবং পাখির বার্ড ফ্লু বা H5N1, এই তিনটি ভাইরাস পরস্পরের সেরোটাইপ দাঁড়ি। এটা কি লিখতে পারছো নাকি পারো নাই? সোয়াইন ফ্লু ভাইরাসের প্রকৃত নাম H1N1। H1N1, হ্যাঁ। আর বার্ড ফ্লুর প্রকৃত নাম হচ্ছে H5N1। সেখান থেকে মানুষের মধ্যে যেটা আসছে ওটার নাম হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। বুঝছো নাকি বোঝো নাই? জি স্যার। কোনো কনফিউশন থাকলে বলবা, এখনই বলবা। কোনো কনফিউশন আছে না বুঝছো বা লিখছো কিনা বলো? বুঝছি স্যার। ঠিক আছে, এবার আমরা নিচে স্টার চিহ্ন দিয়ে লিখবো ভাইরাসের সাধারণ গঠন। তাড়াতাড়ি লেখো ভাইরাসের সাধারণ গঠন। প্রত্যেকটি ভাইরাসের দেহের ভেতরে, প্রত্যেকটি ভাইরাসের দেহের ভেতরে ডিএনএ বা আরএনএ থাকে। ব্যতিক্রমটা লিখলাম না, ইনফ্লুয়েঞ্জার মধ্যে দুইটাই থাকে সেটা আর লিখলাম না। প্রত্যেকটি ভাইরাসের দেহের ভেতরে ডিএনএ বা আরএনএ থাকে যা ওই ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দাঁড়ি, প্রতিটি ভাইরাসের দেহের ভেতরে ডিএনএ বা আরএনএ থাকে যা ওই ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। দাঁড়ি, প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ এই ডিএনএ বা আরএনএ কে সুরক্ষা প্রদান করে। প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ এই ডিএনএ বা আরএনএ কে সুরক্ষা প্রদান করে, যাকে ক্যাপসিড বলে। প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ এই ডিএনএ বা আরএনএ কে সুরক্ষা প্রদান করে, যাকে ক্যাপসিড বলে। প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ এই ডিএনএ বা আরএনএ কে সুরক্ষা প্রদান করে, যাকে ক্যাপসিড বলে। ক্যাপসিড এর প্রতিটি অণুকে ক্যাপসোমিয়ার বলে।
ক্যাপসিড এর প্রতিটি অণুকে ক্যাপসোমিয়ার বলে। পুরোটা আবার বলছি, প্রতিটি ভাইরাসের দেহের ভেতরে বা প্রতিটি ভাইরাসের কেন্দ্রে যা লেখো ডিএনএ বা আরএনএ থাকে। প্রোটিন দিয়ে তৈরি একটি আবরণ এই ডিএনএ বা আরএনএ কে সুরক্ষা প্রদান করে, যাকে ক্যাপসিড বলে। ক্যাপসিড এর প্রতিটি অণুকে ক্যাপসোমিয়ার বলে। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি, হ্যাঁ দাঁড়ি, সাথেই লেখো, সাথেই লেখো। কিছু ভাইরাসে ক্যাপসিডের বাইরে অতিরিক্ত একটি আবরণ থাকে, যাকে এনভেলপ বলে। কিছু ভাইরাসে ক্যাপসিডের বাইরে অতিরিক্ত একটি আবরণ থাকে, যাকে এনভেলপ বলে। কিছু ভাইরাসে ক্যাপসিডের বাইরে অতিরিক্ত একটি আবরণ থাকে, যাকে এনভেলপ বলে। দাঁড়ি, সাথে লেখো পেপ্লোমিয়ার নামক এক প্রকার লাইপোপ্রোটিন অণু। পেপ্লোমিয়ার শব্দটা এখানে লেখা আছে, দেখো আমার কলমের মাথায়। পেপ্লোমিয়ার নামক এক প্রকার লাইপোপ্রোটিন অণু এনভেলপ তৈরি করে। পেপ্লোমিয়ার নামক এক প্রকার লাইপোপ্রোটিন অণু এনভেলপ তৈরি করে। পেপ্লোমিয়ার নামক এক প্রকার লাইপোপ্রোটিন অণু এনভেলপ তৈরি করে। দাঁড়ি, সাথে লেখো এইচআইভি, কমা জিকা ভাইরাস, কমা নিপা ভাইরাস, কমা করোনা ভাইরাস ইত্যাদি, ডেঙ্গু ভাইরাস ইত্যাদি অনেক ভাইরাসে, নিপা, জিকা, করোনা, ডেঙ্গু ইত্যাদি অনেক ভাইরাসে এনভেলপের বাইরে হিমোগ্লুটিনিন শব্দটা এখানে লেখা আছে, দেখো হিমোগ্লুটিনিন শব্দটা দেখো আমার কলমের মাথায় দেখা যায়। হিমোগ্লুটিনিন, এই যে হিমোগ্লুটিনিন শব্দটা কি দেখা যায় না যায় না? জি স্যার। হ্যাঁ, আবার বলি, নিপা ভাইরাস, জিকা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, করোনা ভাইরাস ইত্যাদি ভাইরাসে এনভেলপের বাইরে হিমোগ্লুটিনিন প্রোটিন দিয়ে তৈরি এক প্রকার দণ্ডাকার গঠন দেখা যায়, যাদেরকে স্পোক বলে। এক প্রকার দণ্ডাকার গঠন দেখা যায়, যাদেরকে স্পোক বলে। নিপা ভাইরাস, জিকা ভাইরাস, করোনা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস ইত্যাদি অনেক ভাইরাসে এনভেলপের বাইরে হিমোগ্লুটিনিন প্রোটিন দিয়ে তৈরি এক প্রকার দণ্ডাকার গঠন দেখা যায়, যাদেরকে স্পোক বলে। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি, সাথে লেখো স্পোক গুলি সাধারণত সমান আকৃতির হয়ে থাকে এবং সম দূরত্বে অবস্থান করে। স্পোকগুলি সাধারণত সমান আকৃতির হয়ে থাকে এবং সম দূরত্বে অবস্থান করে। স্পোকগুলি সাধারণত সমান আকৃতির হয়ে থাকে এবং সম দূরত্বে অবস্থান করে। স্পোকগুলি সাধারণত সমান আকৃতির হয়ে থাকে এবং সম দূরত্বে অবস্থান করে। লিখছো কিনা বলো? জি স্যার। জি স্যার। দাঁড়ি, সাথে লেখো ভাইরাসের কেন্দ্রীয় ফাঁকা অঞ্চলটিকে কোর বলে। সিওআরই, কোর বলে। ভাইরাসের কেন্দ্রীয় ফাঁকা অঞ্চলটিকে কোর বলে। দাঁড়ি, ভাইরাসের কেন্দ্রীয় ফাঁকা অঞ্চলটিকে কোর বলে। দাঁড়ি,
অনেক ভাইরাস এই কোর অঞ্চলে বিষাক্ত এনজাইম সঞ্চয় করে। অনেক ভাইরাস এই কোর অঞ্চলে বিষাক্ত এনজাইম সঞ্চয় করে। দাড়ি। অনেক ভাইরাস এই কোর অঞ্চলে বিষাক্ত এনজাইম সঞ্চয় করে। দাড়ি। লিখতে পারছো কিনা বলো? জি স্যার। আজকে এইটুকুই ভাইরাসের গঠন লেখা শেষ করলাম আমরা ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমরা